সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আটক। ধানমন্ডির বাসভবন থেকে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। হামের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ত্রাহি অবস্থা। ২০ দিনের মৃত্যু ছাড়িয়েছে ১১৮তে, হাসপাতালে ভর্তি ৫,৯৪০ জন। সরকার বলছে জ্বালানি সংকট নেই তেলের, তারপরও পাম্পের সামনে লম্বা হচ্ছে লাইন, বাড়ছে অসন্তোষ। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ১২,০০০-এরও বেশি পদ শূন্য, ভারপ্রাপ্তদের দিয়ে চলছে প্রতিষ্ঠানগুলো। ইচ্ছে করলে এক রাতেই গুঁড়িয়ে দেওয়া যায় ইরান, হুমকি ট্রাম্পের, আর তা হতে পারে মঙ্গলবারের রাত। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছি সুনন্দা রায়চৌধুরী। জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হয়েছে। ভোরে রাজধানীর ধানমন্ডির বাসভবন থেকে তাকে আটক করে নেওয়া হয়েছে ডিবি কার্যালয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল সাবেক স্পিকারকে ধরতে গভীর রাতে অভিযান চালায়। ২০২৪ সালের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান দেশের প্রথম নারী স্পিকার ডক্টর শিরিন শারমিন। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময় চাঞ্চল্যকর খবরও ছড়িয়ে পড়ে। ২০১৩ সালে ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এরপর থেকে টানা এক দশকেরও বেশি সময় তিনি এই গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। ২০২৪ সালের ৭ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের টানা ৩বার সরকার গঠন করলে শিরিন শারমিনকে আবারও স্পিকার নির্বাচিত করা হয়। তিনি রংপুর ৬ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথে নামার কথা ভাবছে ১১ দলীয় জোট। এ নিয়ে জোটের শীর্ষ নেতাদের জরুরি বৈঠক ডাকা হয়েছে আজ সকাল ১০টায় রাজধানীর মগবাজারে বৈঠকটি শুরু হবার কথা রয়েছে, যেখানে চূড়ান্ত হতে পারে আগামী দিনের আন্দোলনের রূপরেখা। এ নিয়ে বৃহস্পতিবার গুলশানে জরুরি বৈঠক করেন জোটের শীর্ষ নেতারা। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার বিকেলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করে ১১ দল। আর পরবর্তী করণীয় ঠিক করতেই আজকে ডাকা হয়েছে বৈঠক। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বৃহস্পতিবার বলেন, সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কারকে ধামাচাপা দিয়ে সরকার শুধু সংবিধানের সংশোধনী আনতে চায়। বর্তমান সরকার ফ্যাসিবাদী পথে হাঁটছে। এখন রাজপথের আন্দোলন ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই। পররাষ্ট্রমন্ত্রীর দিল্লি সফর বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার গুরুত্বপূর্ণ ধাপ, এমনটা মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ভিসা স্বাভাবিক হওয়া এবং অন্যান্য অর্থনৈতিক ইস্যু নিয়ে আলোচনার সম্পর্ক এগিয়ে নেবে বলে মনে করেন তারা। এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে আর কখনোই স্থবির না হয়, এই সফরে সেদিকে গুরুত্ব দেওয়ার তাগিদ তাদের। নতুন সরকার ক্ষমতায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের প্রথম ভারত সফর। ইন্ডিয়ান ওশান সম্মেলনে যোগ দিতে মরিশাস যাবার পথে দিল্লিতে এই সফরকে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শুভেচ্ছা সফর। ২০২৪-এর ৫ই আগস্টের পর নতুন বাস্তবতায় স্থবির সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রধানমন্ত্রীর শোকবার্তায়। জ্বালানি তেলের সংকটে ভারত থেকে আসছে ডিজেল, কিন্তু এখনও ভারত স্বাভাবিক করেনি সব ধরনের ভিসা কার্যক্রম। এই বাস্তবতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বৈঠক হবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং জ্বালানি ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রীর সঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ভারতকে বুঝতে হবে সম্পর্ক আর আগের মতো হবে না, তবে সম্পর্কের স্থবিরতা কাটাতে এগুতে হবে দুদেশকেই। সমালোচনাটা হলো যে বাংলাদেশের বড় জনগণ একটা অংশ মনে করে যে ভারত একতরফা সম্পর্ক করেছে। দুই দেশে যদি জনগণ কেন্দ্রিক সম্পর্ক করতে পারে, মানে এটা কোনো একটা দলের উপরের নজর রেখে যেন সম্পর্ক না
করা হয়, সেই জিনিসটা যদি করতে পারে গত 1.5 বছরে যা আছে তার চেয়ে হয়তো একটু উন্নতি হয়তো হবে। ভারতের দিক থেকেও বাংলাদেশি বিষয়ে অনেক কিছু জানবার আছে, জানতে চাইবে। আমাদেরও জানবার আছে, আমাদেরও জানার ইচ্ছা আছে, কারণ আগের সম্পর্কটা তো চালু নাই, সেটা তো আমরা জানি। তো কাজে এখানে নতুন করে চালু করতে গেলে সেই ভিত্তিটা কী হবে, এখানে বাংলাদেশের মানুষেরও প্রত্যাশার পরিবর্তন হয়েছে। আমরা একটা মর্যাদা সম্পন্ন সম্পর্ক চাই, আমরা সমতার ভিত্তিতে সম্পর্ক চাই। এই মুহূর্তে ভিসা স্বাভাবিক করা ছাড়াও গঙ্গা চুক্তি নবায়নও দুদেশের মধ্যে সম্পর্কের নতুন ভিত্তি বলে ধরা যেতে পারে বলে মনে করেন তারা। এখনই তো গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা দরকার, কারণ ডিসেম্বরে শেষ হয়ে যাবে, তা আগামী কয়েক মাস সময় হাতে আছে। এই আলোচনা তো আপনাকে দ্রুত গতিতে এগোতে হবে। তারাও বলছেন ভিসা খুলবেন, চালু করবেন, কিন্তু এখনও সেটা হয়নি। তো কাজেই আমার ধারণা তারা হয়তো বা এই আলোচনা পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনার পরে তারা হয়তো এটা একটা সিদ্ধান্ত নেবেন। তবে সফর সম্পর্কে আনুষ্ঠানিক কোনো কথা বলেননি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। হামের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ত্রাহি অবস্থা বাংলাদেশে। প্রতিদিন লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। 20 দিনে যা ছাড়িয়েছে 118। হাসপাতালে ভর্তি আছেন 5,940 জন। এমনই দুর্যোগময় পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় বিজ্ঞান সুরক্ষিত সকল প্রাণ প্রতিপাদ্যে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। এদিকে স্বাস্থ্যসেবাকে প্রতিরোধমূলক খাতে পরিণত করার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবছর বিশ্ব স্বাস্থ্য দিবস এমন সময় পালিত হচ্ছে যখন বাংলাদেশে চলছে হামের প্রাদুর্ভাব। সংক্রামক এই রোগে এরই মধ্যে প্রাণ গেছে শতাধিক শিশুর। প্রশ্ন উঠেছে ইপিআই টিকাদানের ঘাটতি, সীমাবদ্ধতা আর নানা সংকটে জর্জরিত স্বাস্থ্যখাত নিয়ে। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসক, নার্স, যন্ত্রপাতির সংকট আর অব্যবস্থাপনায় এমনিতেই নাজেহাল স্বাস্থ্যখাত। এর মধ্যে 36টি অপারেশন প্ল্যান বন্ধ হয়ে যাওয়ায় টিকাসহ নানা সংকট দানা বেঁধেছে। এখান থেকে শিক্ষা নিয়ে সবার আগে গুরুত্ব দিতে হবে জনস্বাস্থ্যকে। আমাদের স্বাস্থ্য শুধু চিকিৎসা কেন্দ্রিক এবং চিকিৎসাটাও অতিমাত্রায় কেন্দ্রীভূত। পিরামিডের সবচেয়ে নিচে থাকবে হাজার হাজার প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, যেখানে একজন মানুষ অসুস্থ হলেই যাবে। তারপরে যে চিকিৎসা প্রয়োজন হবে সেটা সেকেন্ডারি হাসপাতাল, যেমন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ব্লাড ব্যাংক বা অক্সিজেন দেওয়া, সেগুলো হয়তো সব উপজেলা হাসপাতালে নেই। সেক্ষেত্রে জেলা হাসপাতালে যদি আমরা করি তাহলে কিন্তু অনেক জটিল রোগী সেখান থেকে আইসিইউতে যাওয়ার প্রয়োজন হবে না। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার উপর জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। আমরা যদি জনস্বাস্থ্যকে অবজ্ঞা করি তাহলে তার যে মূল্য দিতে হবে বাংলাদেশের মতো জনবহুল একটা দেশে, সেইটার একটা নজির আমাদের এই হামের প্রকোপ। এখানে বাজেট বরাদ্দ থাকতে হবে। আমাদের প্রতিরোধ স্বাস্থ্যে জোর দিতে হবে। আমরা এবারেও বুঝতে পারলাম যে শুধু চিকিৎসা দ্বারা আমরা রোগের হয়তো কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি, কিন্তু মূল নিয়ন্ত্রণের জায়গাটা হলো প্রতিরোধ। তারা বলছেন শুধু আমলাতান্ত্রিক সিদ্ধান্ত নিলেই চলবে না, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজাতে হবে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। টিকা না নেয়া ও কম রোগ প্রতিরোধ ক্ষমতার কারণে হামের সংক্রমণ উদ্বেগজনক, এমনটা জানিয়ে কোভিড পরবর্তী সময়ের শিশু টিকাদানে বাবা মায়ের অনীহাকেও দুষছেন চিকিৎসকরা। তারা বলছেন প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ সম্ভব। বর্তমানে হামের নতুন ভ্যারিয়েন্ট কিনা তা নিয়ে চলছে গবেষণা। 5 দিন ধরে জ্বর, কাশি, সর্দি আর শরীরে র্যাশ, ছোট্ট আজওয়ানকে নিয়ে দেশেহারা হয়ে পড়েছিলেন বাবা মা। বাংলাদেশ শিশু হাসপাতালে এনে পরীক্ষা করে নিশ্চিত হয় এটি হাম। শুরু হয় চিকিৎসা। যখনই আমি র্যাশ দেখা দিচ্ছে বা ওর সিমটমগুলো বুঝতে পারতেছিলাম যে জ্বর আছে, তো তখন তো অবশ্যই আমার মনের ভিতরে সেই ভয়টা কাজ করতেছিল যে কিছু হয়ে যায় কি না। একই ওয়ার্ডে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে হামে আক্রান্ত আরেক শিশু। শুরুতে সাধারণ ভাবলেও জটিল হয় 48 ঘন্টার ব্যবধানে। 3 দিন ধরে রাখা হয় লাইফ সাপোর্টে। বয়স 1 বছর হলেও এই শিশুকে দেয়া হয়নি টিকা। না, হামের টিকা দেওয়া হয় নাই। হাম হয়েছিল, হাম থেকে ইনফেকশন হয়ে গেছে। এখন ডাক্তার লাস্ট পর্যায়ে, এখন ওই যে ওরে শেষ পর্যায়ে আর কি। আমার এখন বলে আর কিছু করার নাই, আমার বাবারে বলে আর কিছু করার নাই। প্রতিদিনই দেশের নানা প্রান্ত থেকে হামের উপসর্গ নিয়ে শিশুদের এখানে নিয়ে আসছেন বাবা মা। কারো কারো অবস্থা খারাপ। বাচ্চা তো অবস্থাতে বলতেছে ভালো না, তো আমরা বুঝতে পারতেছি না, আমরা তো চিকিৎসক না, কিভাবে বুঝবো কি অবস্থা।
গত 6 বছরে হামের চিত্র বলছে ঝুঁকি কখনো কমেনি, বরং সময়ের সাথে বদলেছে মাত্রা। 2020 সালে আক্রান্ত ছিল প্রায় 2000-এর কিছু বেশি শিশু। 2021 সালে সামান্য কমলেও 2022 সালে আবার বাড়তে শুরু করে সংক্রমণ। 2023 সালে হঠাৎ আক্রান্ত ছাড়িয়ে যায় 7000, আর মৃত্যু পৌঁছে যায় উদ্বেগজনক মাত্রায়। 2024 সালে কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি পরিস্থিতি। আর 2025 সাল থেকে আবারও ঊর্ধ্বমুখী হয় সংক্রমণ, বাড়ে মৃত্যু। চিকিৎসকরা বলছেন হামের প্রধান লক্ষণ কাশি, নাক দিয়ে পানি আর চোখ লাল হওয়া, সঙ্গে জ্বর ও র্যাশ। প্রথম 4 দিনের মধ্যে আক্রান্ত শিশুকে আলাদা রাখা গেলে সংক্রমণ অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। এটি হতে পারে হামের নতুন ভ্যারিয়েন্ট, সেটা নিয়ে চলছে গবেষণা। এখন যেহেতু হঠাৎ করে ঈদের পরে ঘটনাটা শুরু হলো, ইটস অনলি ম্যাটার অফ 2 উইকস। এই 2 উইকসে ইউ ক্যানট এক্সপেক্ট ফাইনাল রেজাল্ট, আউটকাম। ইট নিডস টাইম। ওই যারা সায়েন্টিস্ট আছে IDCR-এ, ICDR-এর তারা আলটিমেটলি আমাদেরকে একটা গবেষণা চলমান। বিশেষজ্ঞরা বলছেন করোনা পরবর্তী সময় টিকাদানে ঘাটতি তৈরি হওয়ায় বেড়েছে হামের ঝুঁকি। গত 5-6 বছর টিকা ব্যবস্থা কিন্তু খুব খারাপ ছিল, এবং এটার ইনিশিয়েটিং ফ্যাক্টরটা ছিল কোভিড-19, যেই কারণে আমাদের যে একটা স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটাকে বলা হয় হার্ড ইমিউনিটি, এই হার্ড ইমিউনিটি আপনাকে অর্জন করতে গেলে সমাজের 95%-এর বেশি মানুষের 2টা হামের টিকা লাগবে। যেহেতু হাম আমাদের কন্ট্রোলে ছিল, সেই কারণে কিন্তু এটা নিয়ে আমরা এত চিন্তিত ছিলাম না। কিন্তু এখন হার্ড ইমিউনিটিটা কমে যাওয়াতে এক জায়গায় যদি হয়, দেখা যায় যে বিশাল একটা জনসংখ্যা নিয়ে হয়ে যাচ্ছে। এদিকে হামের নতুন ভ্যারিয়েন্ট আশঙ্কা করায় বাংলাদেশ পিডিয়াট্রিক অ্যাসোসিয়েশন চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ শুরু করেছে, যাতে দ্রুত ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করা যায়। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। রাত দিন 24 ঘন্টায় একাকার এখন তেলের পাম্পে। এ এক অদৃশ্য যুদ্ধ। সরকার বলছে তেলের কোনো ঘাটতি নেই, আতঙ্ক ক্রয় করার দরকার নেই। তবে কে শোনে কার কথা? রাজধানী জুড়ে দীর্ঘ হচ্ছে লাইন, বাড়ছে ভোগান্তি। আবার যে পরিমাণ তেল পাওয়া যাচ্ছে তা নিয়ে গ্রাহকদের রয়েছে অসন্তোষ। এটা কোনো বিশেষ সময়ের চিত্র নয়, এই দৃশ্য গেল 1 মাসের প্রায় প্রতিদিনের। তেলের আশায় লাইনে দাঁড়িয়ে আছেন শত শত মানুষ, অপেক্ষা যেন শেষই হচ্ছে না। রাজধানীর প্রায় প্রতিটি পাম্পেই এখন দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল। কোথাও সরবরাহ কম, কোথাও পুরোপুরি বন্ধ। এই যে আমরা সকাল 7টা থেকে সিরিয়াল ধরে এখন পর্যন্ত এই পর্যন্ত আসছে, এটা তো একটা বড় ভোগান্তি। ঘুম নষ্ট করে সকাল থেকে 6টা বাজে আসছি যাতে তাড়াতাড়ি পাম্পে থেকে তেল নিতে পারি, কিন্তু সে আগের মতনই সিরিয়াল। অনেক পাম্পে ঝুলছে নোটিশ, তেল নেই, কিন্তু এই ছোট বাক্যটাই যেন বড় হয়ে দাঁড়িয়েছে মানুষের ভোগান্তির প্রতীক। যদি এখানে 1000 পাই আর কোথাও যদি 200 পাই, তাহলে সেখানে 5 বার যাওয়া লাগবে, ওই 5 বার আবার লাইনে দাঁড়াইতে হবে। এটা তো একটা সিরিয়াস ভোগান্তি। যেসব পাম্পে তেল মিলেছে সেখানেও স্বস্তি নেই। 500 কিংবা 600 টাকার তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা, কোথাও কোথাও তারও বেশি। ফলে বাড়ছে ক্ষোভ, বাড়ছে হতাশা। তেল পাচ্ছি এইটাই বেশি, অনেক পাম্পে আছে তো আপনার তেল দিচ্ছে না। টাস্টে তেল পাওয়া যায়, ওই শাহবাগ ওটাই পাওয়া যায়, কিন্তু অন্যান্য জায়গায় মাঝে মাঝে দেয়, মাঝে মাঝে দেয় না। দীর্ঘ এই অপেক্ষা ঘিরে পাম্পের পাশে গড়ে উঠেছে ভ্রাম্যমান ছোট ছোট দোকান। চা, পানি, হালকা খাবার, এগুলোই এখন ভরসা ক্লান্ত অপেক্ষমান মানুষের। এরকম 1-1.5 বছর জ্যাম চললে বা তেলের অবস্থা খারাপ থাকলে আমরা বড় লোক হয়ে যাব। দ্রুত সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, প্রতিদিনই তেলের পাম্পের প্রায় একই চিত্র। আজকে কেমন চিত্র দেখছেন আর যানবাহনগুলোর চাপ দেখছেন কিনা জানাবেন। নিশ্চয়ই সুনন্দা, আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। সেখানে কিন্তু আমরা বরাবরই জানি যে প্রায় 24 ঘন্টায় তেল দেওয়া হয়। এই কারণে কিন্তু এখানকার চাপটাও ঠিক দেখার মতো। মানে আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক ট্রাস্ট ফিলিং স্টেশনের ঠিক সামনে থেকে এই লাইনটি চলে গেছে একদমই মহাখালী যে রেলগেটটা আছে সেখানে অবধি গিয়ে ঠেকেছে। তার মানে বুঝতে পারছেন এটা আসলে কী পরিমাণ ভোগান্তি বা কী পরিমাণ ঘন্টার পর ঘন্টা তারা অপেক্ষা করছেন এই তেলের জন্য। এবং কি শুধুমাত্র যে ব্যক্তিগত গাড়ি রয়েছে তা কিন্তু নয়, পাশাপাশি রয়েছে মোটর সাইকেল আরোহীরা, তারা এই তেল গ্রাহকরা, তারা কিন্তু তেল নেওয়ার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছেন। বিশেষ করে এখানে যারা রাইড শেয়ার করেন
সেই রাইড শেয়ারিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এখানে তারা বলছেন যে বিভিন্ন জায়গায় তারা ঘুরে দেখেছেন। রাত্র 11টা দাঁড়াইছি, কার জিপ অকটেন দিয়ে দিচ্ছে, আমাদের তাদের দ্রুত গতিতে চলতেছে। আমার 11টা থেকে আমাদের কোনো গুরুত্বই নেই। আপনি রাত 11টা থেকে এখানে আসি, কোনো গুরুত্ব নাই। আপনি একটু দেখেন এই কারগুলো দেখেন, ইয়ের মতো প্লেনের মতো চলে যাচ্ছে তেল নিয়ে। তাদের জন্য লাইন ফ্রি করে দেখছে, আর মোটরসাইকেলের জন্য কোনো প্রায়োরিটি নেই। সাধারণ সুবিধাও নেই। রাতে কি এখানে রাস্তায়? হ্যাঁ, রাত্রে 11টায় আসছি, রাতে এখানে ছিলাম। একটু দেখেন মিনিটে কটা করে কার ছাড়তেছে, আর ওদের তেল স্লো করে মোটরসাইকেল ছাড়তেছে না। শুনছিলেন সাধারণ যে ভুক্তভোগী বা তেলের জন্য যে তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দিতে পারছে না, সেই বিষয়টা কিন্তু আসলে জানাচ্ছিলেন। এছাড়াও আমি যদি একটু বলতে চাই যে সোমবার থেকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন পাম্পের যে তেল সরবরাহ যে বিষয়টা আছে সেটা কিন্তু দ্বিগুণ করা হয়েছে, যাতে করে এই জ্বালানি তেলের যে ভোগান্তি সেটা কিছুটা হলেও দূর হয়। সেই বিষয়টা আসলে এখন অবধি আমি এই ট্রাস্ট ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য 1000 টাকা এবং কি ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলো 2 থেকে 2500 টাকা তেল দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলে বলা যায় যে আসলে চাপ কমেনি, ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। এই ছিল সুনন্দা এখান থেকে সবশেষ। আর ধন্যবাদ আপনাকে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারীর 12,000-এর বেশি পদ শূন্য। ভারপ্রাপ্ত ও চলতিদের নিয়ে পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানগুলো। আগে পরিচালনা পর্ষদের মাধ্যমে নিয়োগ হলেও এই প্রথম পরীক্ষার মাধ্যমে নিয়োগ হচ্ছে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সুপারের মতো পদগুলো। সরকার বলছে সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়ার জন্য এই উদ্যোগ। একে স্বাগত জানিয়ে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। সারা দেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 22,000-এরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার এবং সহকারী সুপার পদে শূন্য পদ রয়েছে 12,951টি। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাভুক্ত অধ্যক্ষের শূন্যপদ 939টি, উপাধ্যক্ষের শূন্যপদ 418টি, প্রধান শিক্ষকের শূন্যপদ 3,255টি এবং সহকারী প্রধান শিক্ষকের শূন্যপদ 3,296টি। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে অধ্যক্ষের শূন্যপদ 455টি, উপাধ্যক্ষের শূন্যপদ 773টি, সুপারের শূন্যপদ 899টি এবং সহকারী সুপারের শূন্যপদ 1004টি। এছাড়াও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ পদে 68টি, সুপার এবং সহকারী সুপার পদে 22টি করে শূন্যপদ রয়েছে। বিগত সময়ে কমিটির মাধ্যমে এসব পদে নিয়োগ হলেও এবার তাতে পরিবর্তন আনছে সরকার। এরই মধ্যে এসব পদে নিয়োগে পরীক্ষা পদ্ধতির ঘোষণা দেয়া হয়েছে। সরকার বলছে সর্বোচ্চ যোগ্যদের হাতে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব দিতে চায় তারা। আমরা মেরিট বেস সিস্টেম তৈরি করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি এটা দেখতে চান, এটা উনি স্বপ্ন উনি নিজে দেখেন এবং দেশবাসীকে দেখিয়েছেন। সো এখন আমরা কাজ করছি এই স্বপ্নটা বাস্তবায়ন করবার জন্য। সো ওই মেরিটোক্রেসি সিস্টেম, মেরিট বেস সিস্টেম, এটার উপরে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। সরকারের এই চেষ্টাকে স্বাগত জানিয়ে নিয়োগকে দুর্নীতিমুক্ত রাখার আহ্বান বিশেষজ্ঞদের। প্রশ্নবিদ্ধটা কম হবে, কিন্তু তারপরেও এটা যে ফুল প্রুফ হবে সেটা আমি মনে করি না। ফুল প্রুফ করতে গেলে অনেক বেশি মনিটরিং প্রয়োজন হবে, যে পরীক্ষা যেন স্বচ্ছ হয়, পদ্ধতিটা যেন বৈজ্ঞানিক হয়, নিয়োগের ক্ষেত্রে যেন কোনো ধরনের দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়। সরকারের এই নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন হলে স্বাধীনতার পর এটিই হবে প্রথম কেন্দ্রীয় পরীক্ষার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে আজ থেকে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ সপ্তাহ 2026, চলবে 13 এপ্রিল পর্যন্ত। এ সময় নদী ও সাগরে জাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উন রশিদ সোমবার সচিবালয়ের সংবাদ সম্মেলনে সরকারের এই উদ্যোগের কথা জানান। বলেন, মৎস্যজীবী, ইলিশ ব্যবসায়ী, আড়তদার, ভোক্তা সহ সব শ্রেণীর মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছরের মতো জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। এ বছরে জাটকা সংরক্ষণ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর নদী।
একসময় যেখানে ধান কিংবা অন্যান্য ফসল ছিল প্রধান, সেখানে এখন জায়গা করে নিচ্ছে সূর্যমুখী। স্বল্প পুঁজিতে অধিক লাভ হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ, উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দিগন্ত, বদলাচ্ছে কৃষকের ভাগ্য, দেখাচ্ছে ভোজ্য তেল উৎপাদনে আত্মনির্ভর হওয়ার স্বপ্ন। সবুজ মাঠের মাঝে হলুদের সমারোহ, মাঠ জুড়ে ফুটে থাকা সূর্যমুখী ফুল বাড়িয়েছে প্রকৃতির সৌন্দর্য, আর কৃষক দেখছে আশার আলো। চোখ জোড়ানো এই দৃশ্য পিরোজপুরের। জেলায় এবার প্রায় 984 হেক্টর জমিতে আবাদ হয়েছে সূর্যমুখীর। উৎপাদনের লক্ষ্যমাত্রা 2500 মেট্রিক টন। আমি এবছর 2 বিঘা জমিতে সূর্যমুখী দিয়েছি। যদি সরকারি সাহায্য একটু পায় তাই এরা আরো ভালো চাষ করবে। যমুনার চরসহ সিরাজগঞ্জের বিস্তীর্ণ মাঠও হলুদে ঝলমল। চলতি বছর 22 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় আরো বড় পরিসরে আবাদের পরিকল্পনা কৃষকের। 1.5 বিঘা ক্ষেত আবাদ করা হয়েছে। কৃষি অফিস থেকে বীজ দিছে, সার দিছে, ওষুধপাতি দিছে। তারপরে আমার আর 10,000 টাকা খরচা হয়েছে, আমার ফলন ভালো হয়েছে। আমদানি নির্ভর সয়াবিন তেলের বিকল্প হিসেবে নড়াইলে সরিষা ও তিল চাষ হলেও সেই দৃশ্যপট এখন বদলে গেছে। কৃষক স্বপ্ন বুনছে সূর্যমুখীতে। মাত্র 4 বছরের ব্যবধানে চাষাবাদ বেড়েছে দ্বিগুণ। এবারে নতুন চাষ করেছি, এতে আমি যা দেখামূলি পাচ্ছি গাছে, আমি খুব লাভবান হব মনে করি। অনেকেই চিন্তা নিচ্ছে, এবার একটা হয়েছে, হয়তোবা আগামীতে আরো 5-7টা সাইড ভরে যাবে। পিছিয়ে নেই ফরিদপুরের কৃষক। দিন যত যাচ্ছে জেলার সূর্যমুখীর আবাদ ততই বাড়ছে। স্বল্প পুঁজিতে লাভ বেশি হওয়ায় কৃষক ঝুঁকছে সূর্যমুখী চাষে। মোটামুটি এইভাবে যদি ধরা যায়, অন্যান্য ফসলের থেকে এর ঝামেলা কম আছে, উৎপাদন খরচটা কম। এদিকে বীজ সরবরাহ, প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ চাষাবাদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। এবছর পিরোজপুর জেলায় 984 হেক্টর জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে এবং এখানে আমরা বীজ, সার এবং অন্যান্য যে পরামর্শ তাদেরকে কৃষকদেরকে দিয়ে যাচ্ছি। এই প্রদর্শনীর মাধ্যমে এবং প্রণোদনার মাধ্যমে আমরা এই চাষকে সম্প্রসারিত করতে চাই। এটি অত্যন্ত লাভজনক ফসল। যদি এটি সম্প্রসারিত হয় তাহলে আমাদের তেলের যে অভাব সেটি পূরণ হয়ে যাবে। কৃষকদেরকে প্রতিনিয়ত সূর্যমুখী চাষ সম্পর্কে, পোকামাকড় দমন সহ অন্যান্য পরিচর্যা সম্পর্কে আমরা আমাদের মাঠ কর্মীর মাধ্যমে পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের সুদৃষ্টি পেলে সূর্যমুখী হতে পারে ভোজ্য তেল উৎপাদনের স্বনির্ভর হওয়ার নতুন পথ। ডিবিসি নিউজ ডেস্ক। ইচ্ছে করলে এক রাতেই ইরানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব এবং মঙ্গলবারই হতে পারে সেই রাত, দম্ভ ভরে জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন শর্ত মেনে ইরানকে দেওয়ার সময়সীমার আগে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এই হুমকি দেন। ইরানের সঙ্গে 5 সপ্তাহ ধরে চলা যুদ্ধের অবসানে তেহরানে কোনো চুক্তিতে না পৌঁছালে মঙ্গলবার রাতে ইরানের বেসামরিক বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোর ওপর ব্যাপক হামলার নির্দেশ দেবেন বলে জানান তিনি। নির্দিষ্ট সময় ইরানকে পারমাণবিক অস্ত্র ত্যাগ করা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনার আড়ালে হামলা হুমকি দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করছেন ট্রাম্প। অভিযোগ, আলোচনা চলাকালীন 2 বার হামলা চালিয়েছেন যুক্তরাষ্ট্র। এদিকে অব্যাহত আছে হামলা পাল্টা হামলা। কুয়েতে যুক্তরাষ্ট্রের আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় নিহত হয়েছেন 15 মার্কিন নাগরিক। লেবাননে ইসরায়েলি সেনা ও ট্যাঙ্ক লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমেই জটিল রূপ নিচ্ছে। টানা কয়েক সপ্তাহ ধরে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলা চললেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অটুট রয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, মাটির প্রায় 1600 ফুট গভীরে শক্ত গ্রানাইট স্তরের নিচে গড়ে তোলা এই মিসাইল স্থাপনাগুলোই এখন পেন্টাগনের জন্য বড় উদ্বেগের কারণ। বাইরে থেকে দেখলে মনে হবে নিছক ধূসর পাহাড়, কিন্তু এই পাহাড়ের শত শত ফুট নিচেই লুকিয়ে আছে ইরানের গোপন সামরিক শক্তি। বিশাল ভূগর্ভস্থ এই নেটওয়ার্ক, যাকে বলা হয় মিসাইল সিটি, এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। আর ইরানের ইয়াজদ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ঘিরে বাড়ছে উত্তেজনা। এটি কোনো সাধারণ বাংকার নয়। গ্রানাইট পাহাড়ের প্রায় 1600 ফুট গভীরে নির্মিত এই শক্ত ঘাঁটি সামরিকভাবে অত্যন্ত সুরক্ষিত। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমা GBU-57 এর আঘাতও সহজে সহ্য করতে পারে এটি।
পাহাড়ের ভেতর চমকপ্রদ দৃশ্য, বিশাল টানেল নেটওয়ার্ক এবং স্বয়ংক্রিয় রেল ব্যবস্থা। ইরানি বাহিনী লরি বা ট্রাকে ক্ষেপণাস্ত্র বের করে মুহূর্তে ফায়ার করে আবার নিরাপদ স্থানে লুকিয়ে যায়। এই হিট অ্যান্ড রান কৌশলে মার্কিন স্যাটেলাইটগুলোও তাদের অবস্থান শনাক্তে হিমশিম খাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার হুমকি দিলেও বাস্তবতা ভিন্ন। আন্তর্জাতিক গণমাধ্যমের তদন্ত বলছে টানেলের দৃশ্যমান ৭৭% প্রবেশপথে হামলা হলেও ইরানিরা দ্রুততা মেরামত করে ফেলছে। সম্প্রতি কুয়েতের তেল শোধনাগার এবং আবুধাবির গ্যাস কমপ্লেক্সে ইরানের সফল হামলা প্রমাণ করে যে তাদের ফায়ার পাওয়ার কমেনি। তেহরান শুধু যুদ্ধবিরতি নয়, উল্টো মার্কিন হামলার ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালীতে একচ্ছত্র আধিপত্য দাবি করছে। ইরানের এই গ্রানাইট দুর্গই এখন সবচেয়ে বড় ঢাল। ট্রাম্পের হুঁশিয়ারি আর পাহাড়ের নিচে ইরানের সমরাস্ত্রের ভান্ডার। শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে সেটাই এখন দেখার বিষয়। বিশেষজ্ঞদের মতে যতক্ষণ এই ভূগর্ভস্থ নেটওয়ার্ক সক্রিয় থাকবে ততক্ষণ আমেরিকার জন্য বড় কোনো সামরিক জয় পাওয়া চ্যালেঞ্জের ব্যাপার। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক। রাঙামাটিতে শুরু হয়েছে পার্বত্য অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর বর্ষবরণ উৎসব। বাংলা সনের শেষ দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে পাহাড়ি এই জেলা এখন উৎসবের নগরী। নাচে গানে বাহারি ঢঙে সেজেছে রাঙামাটি। উৎসবে সামিল হয়ে পার্বত্য মন্ত্রী দিলেন সম্প্রীতির ডাক। চৈত্রের শেষ দিন আর নতুন বছর ঘিরে সবচেয়ে বড় সামাজিক উৎসবে মেতেছে পাহাড়ের মানুষ। বিজু, বৈশু, সাংরাই, বিহু, চাংক্রান, বিশু, সাংলান, পাতা, পাহাড়ের জাতিগুলো ভিন্ন নামে পালন করে এই উৎসব। 5 দিন ব্যাপী চলে আনুষ্ঠানিকতা। বিকেলে বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান। ঐতিহ্যবাহী পোশাকে শোভাযাত্রায় অংশ নেয় পাহাড়িরা। আয়োজন করা হয়েছে মেলারও। এমন উৎসবে সব জড়া কাটিয়ে নতুন বছর হবে আনন্দময়, এই প্রত্যাশা ছিল সবার। মেলায় একদিকে পাঁচজন একটা ট্রেডিশনাল ফুড রান্না করার প্রতিযোগিতা চলতেছে, বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে ট্রেডিশনাল, আর খাবারও রয়েছে। নতুন বিজু বছর শুরু হতে যাচ্ছে, অনেক স্টল বসছে, আমরা ট্রেডিশনাল অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক ভালোই লাগছে। আদিবাসীদের একটা গুরুত্বপূর্ণ উৎসব, তো আমরা এই উৎসবে অনেক আনন্দ করি, মানে ঘোরাফেরা করি। আমি চাই সবার মাঝেই আনন্দটা ছড়িয়ে পড়ুক। এই আয়োজনের মধ্য দিয়ে সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ার প্রত্যাশা মন্ত্রী। পার্বত্য মন্ত্র এটা একটা বিশেষ কাজ। যতগুলো জাতিসত্তা রয়েছে স্ব কৃষ্টিতে ঐতিহ্যের মাধ্যমে যাতে বাংলাদেশকে সমৃদ্ধ করতে পারে, আমরা সম্প্রীতির মাধ্যমে আমরা এগিয়ে যাব। সোমবার থেকে শুরু হওয়া এই উৎসব 16 এপ্রিল মারমা সম্প্রদায়ের জলকিলির মাধ্যমে শেষ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথেই থাকুন।